আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পে স্কেলটা সেপ্টেম্বরে গেজেট হচ্ছে না। এটা হয়তো বা অক্টোবর বা তারও পরে গেজেট হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে অক্টোবরে গেজেট হবে ইনশাল্লাহ। এখন এখানে এই গেজেটটা হলে আমাদের মাঝখানে আপনারা আমাকে অনেকেই বলেছেন যে যে ভাই বা স্যার আসলে কেমন হতে পারে আমাদের বেতনটা কেমন হতে পারে। আমরা যে বেতনগুলো এখন পাচ্ছি, যেহেতু এখন তো আগস্ট মাস, আজকে 4 তারিখ, আগস্টে কিন্তু আপনার অলরেডি বেতন চলে এসেছে এবং এই বেতনটা কিন্তু কারো যদি ইনক্রিমেন্ট থেকে থাকে তো সেই ইনক্রিমেন্ট সহ আগে যেভাবে বেতন পেতেন, যে যে ভাতা যেভাবে পেয়েছেন বিশেষ সুবিধা সহ, সেগুলো সবই এসেছে। আমার নিজেরও এসেছে এগুলো। এখন বিষয় হচ্ছে যে যখন গেজেট তো 1 জুলাই থেকে এটা কার্যকর হয়েছে ইনশাল্লাহ। যদিও গেজেটের এখনও গেজেট সরাসরি জারি হয়নি, তবে কার্যকর 1 জুলাই থেকে নবম পে স্কেল আর কি, গেজেট বলতে নবম পে স্কেল বুঝলাম। এখন এটা যখন গেজেট হয়ে যাবে তখন আসলে আমরা বেতন এই বকেয়া বেতনটা কিভাবে পাবো, হিসাব নিকাশটা কেমন হবে, আমি সেই সরাসরি হিসাব নিকাশ নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। একটু খেয়াল করেন, ঠিক আছে? ধরেন একজন নবম গ্রেডের একজন কর্মকর্তা বা কর্মচারী, তিনি 2025 নভেম্বরে তিনি জয়েন করেছেন। জয়েন করার পরে তখন তার বেতনটা কেমন ছিল একটু খেয়াল করেন। মূল বেতন ছিল 22,000, বাড়ি ভাড়া তিনি পেয়েছেন 8,800, অর্থাৎ মূল বেতনের 40%, অষ্টম পে স্কেল অনুসারে। সরি, চিকিৎসা ভাতা 1500 এবং বিশেষ সুবিধা হচ্ছে 1100। খেয়াল করেছেন? তখন তো ছিল হচ্ছে আপনার 5% হারে, ঠিক আছে? এইটা এর পরবর্তীতে অর্থাৎ তার তখন বেতন হয় হচ্ছে 33,400 টাকা। সেখান থেকে আবার 260 টাকা কেটে রাখা হয়, এটা বিভিন্ন খাতে কেটে রাখা হয় এবং সে পেত হচ্ছে 33,140 টাকা। খেয়াল করেছেন? এইবার এই 2026-এর জুলাইয়ে এসে এখন তো তার একটা ইনক্রিমেন্ট এসেছে, কারণ 6 মাস গেলে ইনক্রিমেন্ট হয় আর কি সরকারি চাকরিতে, আপনারা জানেন নিশ্চয়ই। তো এখন তার বেতন হয়েছে মূল বেতন 23,100 টাকা। বাড়ি ভাড়া হয়েছে ওই 23,100 টাকার 40%, অর্থাৎ 9,240 টাকা। চিকিৎসা ভাতা হয়েছে আপনার 1500 টাকা এবং বিশেষ সুবিধা হয়েছে 10%, অর্থাৎ 2310 টাকা, অর্থাৎ 2,310 টাকা। এই মিলে তার আপনার বেতন হয়েছে 36,150 টাকা। সেখান থেকে আবার আপনি 260 টাকা বিয়োগ দিলে থাকতেছে হচ্ছে 35,890 টাকা। আমি কথাগুলো কেন বললাম একটু খেয়াল করেন। তাহলে 1 জুলাইয়ে নবম পে স্কেল বাস্তবায়িত হলেও অক্টোবরে যদি গেজেট হয় বা অক্টোবরের পরে যদি গেজেট হয়, ধরে নিলাম অক্টোবরে গেজেট হলে ওই নভেম্বর হতে বর্ধিত বেতন আমরা পাবো, অর্থাৎ বকেয়া সহ বর্ধিত বেতন পাবো। এখন তাহলে এই জুলাই টু নভেম্বরে এই যে 4 মাস, অর্থাৎ জুলাই থেকে আগস্ট, আগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, নভেম্বরে যদি আমরা বেতন পাই তাহলে এই 4 মাস বিষয়। এই 4 মাসে আমরা বেতন পাচ্ছি হচ্ছে পুরনো যেভাবে ছিল অষ্টম পে স্কেল অনুসারে, ঠিক আছে? সেইটা যদি হয় তাহলে আপনি ওই যে 36,150 টাকা যেটা বললাম, ওইটাকে যদি আপনি 4 দিয়ে গুণ দেন তাহলে দেখা যাবে হচ্ছে 1,40,600 টাকা। খেয়াল করেছেন? 1,40,600 টাকা। সেখানে কিন্তু বিশেষ সুবিধাও ছিল 2310 টাকার, ওই নবম শ্রেণী বা নবম গ্রেডের ওই কর্মকর্তা বা কর্মচারী। এখন নবম পে স্কেল যদি হয় এবং সেটা যেহেতু 1 জুলাই থেকে কার্যকর হলে, তাহলে নভেম্বর পর্যন্ত, এই জুলাই টু নভেম্বর পর্যন্ত এই 4 মাসের একটা হিসাব আসে, ঠিক আছে? 4 মাসের হিসাব আসে, তবে সেই হিসাবে আমি পরে যাচ্ছি। আগে একটু দেখেন 1 মাসের হিসাবে তাহলে সে কেমন বেতন পাওয়ার কথা ছিল। তার কথা ছিল, অর্থাৎ আগস্টেই তার বেতন পাওয়ার কথা ছিল, মূল বেতন হওয়ার কথা ছিল ডাবল, যেহেতু বলেছে যে নবম গ্রেডে বর্ধিত বেতন অর্থাৎ ডাবল হবে, অর্থাৎ দ্বিগুণ হবে, অর্থাৎ 100% বাড়বে আর কি। সেক্ষেত্রে তার ওই 23,100 টাকা থেকে হয়ে গেছে 46,200 টাকা। খেয়াল করেছেন? বাড়ি ভাড়া এগুলো বাড়বে না, এগুলো যা আগে ছিল যেমন পার্সেন্টেজে ছিল সেই পার্সেন্টেজই থাকবে। তার মানে বাড়ি ভাড়া কিন্তু ওই 9,240 টাকা, ওইটা কিন্তু ওই 23,100 টাকার স্কেলে যেটা ছিল ওইভাবেই এটা কিন্তু ওই 46,200 টাকার স্কেলে আসবে না, এটা বাড়বে পরবর্তী অর্থ বছর যে, ঠিক আছে? ওইটা আসতেছে 40%, তার মানে 9,240 টাকা। এরপরে চিকিৎসা ভাতা যেটা, সেটা কিন্তু আগের মতনই আছে, এটা বাড়ানোর কথা বলেছে কিন্তু এটা পরবর্তী অর্থ বছরে বাড়বে ইনশাল্লাহ। সেটা হয় 1,500 টাকা। আর কোনো বিশেষ সুবিধা নাই, বুঝতে পেরেছেন? তার মানে বিশেষ প্রণোদনা ওটা বাদ, ওই যে আমরা যেটা 10% পেতাম ওটা বাদ হয়ে গেছে। তা নাহলে তো ওই 46,200 টাকার, অর্থাৎ সেখানে আসতে হচ্ছে 4,620 টাকা পেতো আর কি, কিন্তু সেটা বাদ। এখন এই যখন বাদ দিয়েছে তখন 1 মাসে তার বেতন আসে হচ্ছে 56,940 টাকা। খেয়াল করেছেন? এই 56,940 টাকা যদি আসে, এইটাকে আপনি এখন এই 4 মাস দিয়ে গুণ দেন, বুঝতে পেরেছেন? গুণ দিলে দেখা যায় তার বেতন আসে 2,27,760 টাকা। খেয়াল করেছেন? অর্থাৎ 760 মানে 60, এইটা আসে। তাহলে এই যে এখন হিসাবটা যেটা হবে, অর্থাৎ সে এতদিন পেয়েছে 1,44,600 টাকা, এটা পেয়েছে এই 4 মাস,
পূর্বের স্কেল অনুসারে, পূর্বের মানে অষ্টম পে স্কেল অনুসারে। আর বর্তমানে পাওয়ার কথা ছিল হচ্ছে তার 2,27,760 টাকা। এখন হিসাবটা তাহলে কেমন হবে? এবার বকেয়ার হিসাবটা তাহলে কেমন হবে? বকেয়ার হিসাবটা হবে ওই 2,27,460 টাকা থেকে 1,40,600 টাকা আপনি বিয়োগ দিবেন। বুঝতে পেরেছেন? বিয়োগ দিলে 83,160 টাকা থাকে। তাহলে নভেম্বরে যখন সে বেতন পাবে তখন সে পাবে হচ্ছে 83,160 টাকা। তখন কিন্তু ওই 56,940 টাকা সে পাবে না। ওই যতগুলো হয়েছে নভেম্বর পর্যন্ত মিলিয়ে ঝিলিয়ে যা আসছে সেই হিসাবে ওই 2,27,760 টাকা থেকে 1,44,600 টাকা বিয়োগ দিলে 83,160 টাকা থাকে। এই 83,160 টাকা সে নভেম্বরে এসে পাবে। এর পরবর্তীতে ডিসেম্বর 2026 হতে সে 56,940 টাকা করে পেতে থাকবে এবং এটা পাবে হচ্ছে আল্লাহ বাঁচালে জুন 2027 পর্যন্ত সে এই 56,940 টাকা পাবে। বুঝতে পেরেছেন? ওই নবম গ্রেডের ওই কর্মকর্তা বা কর্মচারী। এবং পরবর্তী অর্থবছর থেকে সে বিভিন্ন ভাতা, যেমন ধরেন আপনার বৈশাখী ভাতার হিসাবটা কীভাবে আসবে, এগুলা এবছরের অর্থবছরে কীভাবে হিসাব আসবে সেটা সরকার বলে দিবে। কিন্তু পরবর্তীতে ওইগুলা মানে আরও কীভাবে বাস্তবায়ন করবে, পরবর্তী অর্থবর্ষের জন্য কীভাবে থাকবে সেটা তখন হতে পারবে। প্লাস যে ভাতাটা বাদ গেল, এই যে বিশেষ সুবিধা, এটা আদৌ তখন যোগ হবে কিনা এটা বলা যাচ্ছে না। এটা যদি যোগ হয় তখন ওই অর্থ বছর থেকে যোগ হবে, পরবর্তী অর্থ বছর থেকে। এবং যে বাকি আরও যত ভাতা আছে সব ভাতাই তখন পরবর্তী বছর থেকে নতুন নিয়মে নতুন কতটুকু বর্ধিত হবে সেই নিয়মই তারা পেতে শুরু করবেন বা আমরা পেতে শুরু করবো, বা এই যে নবম গ্রেডের যে কর্মকর্তা বা কর্মচারীর কথা বললাম তিনি এভাবে পাবেন। তার মানে আপনারা যে প্রশ্নগুলো করেছেন, অনেকে ভেবেছেন যে ওই যে আপনার বিশেষ সুবিধাটা ওইটা এখন যা পাইলাম, এই আগস্টে এসে যা পাইলাম সেটা কি কেটে নিবে? দেখুন, কেটে নেওয়ার বিষয় না। আপনি যা পেয়েছেন তা আপনি পেয়েছেন। যখন বেতন বাড়বে নবম পে স্কেলে তখন তো আপনার বেতন অলরেডি এর থেকে বাড়বেই। তার মানে আপনি যা পেয়েছেন তার থেকে কিছুটা হলেও তো বাড়বে, যার কারণে তখন কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা বাড়বে সেই হিসাব নিকাশ করে আগে যা পাওয়ার কথা ছিল, যে কয় মাস পর্যন্ত আপনি মানে গেজেট হচ্ছে না সেই কয় মাস পর্যন্ত যা পাওয়ার কথা ছিল সেটা আপনি পাইলেন। এর পাশাপাশি মানে নবম পে স্কেল অনুসারে যেটা পাওয়ার কথা ছিল সেটা আপনি হিসাবটা আসবে, এবং এরপরে সেই হিসাবের সাথে পূর্বের হিসাবের বিয়োগ দিয়ে যা থাকে ওইটাই হবে আপনার বকেয়া। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা ধরতে পেরেছেন। আপনারা অনেকেই এই প্রশ্ন করেছেন, অনেকের মনে অনেক ডাউট ছিল, আমি তাই আজকে আমার জায়গা থেকে এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করতে আসলাম। আশা করি আপনারা বুঝছেন। আর আমাদের পে স্কেলের এই গেজেট হতে আরও কিছু কারিগরি ত্রুটি বিষয় আছে, যেখানে আইবাসের কিছু সফটওয়্যারের যে জটিলতাগুলো আছে, যে জটিলতাগুলো মানে ক্লিয়ার কাট না করা পর্যন্ত এটা কোনোভাবেই গেজেট আসতেছে না। অর্থাৎ এই কয়েক মাস ধরে এই সফটওয়্যারটাকে আরও বেশি ইমপ্রুভ করার কাজ চলতেছে। অর্থ মন্ত্রণালয় এই কাজগুলো চলমান রেখেছে, এবং এখানে আরও কিছু স্ক্রুটিনির বিষয় আসছে। অর্থাৎ সেক্ষেত্রে কার কতটুকু বকেয়া সেটা এক্স্যাক্টলি কীভাবে আসবে না সেইগুলোকেও, সেই সিস্টেমগুলোকেও বা অ্যাপসের সেই বিষয়গুলোকেও ওই আইবাসের ভিতরে আরও বেশি মানে আধুনিকায়ন করার জন্য ওগুলোকে ঢুকানো হচ্ছে, যাতে করে এই হিসাব নিকাশ যেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে হয়, কেউ যেন কম না পায়, কেউ যেন বেশি না পায়। তাহলে কিন্তু টোটাল যে অর্থ বছরের জন্য যে বাজেট, সেই বাজেটে কিন্তু ঘাটতি পড়ে যাবে, বা বাজেটের যে হিসাব নিকাশ কতটুকু যাবে 22 লাখ কর্মচারী বা কর্মকর্তার জন্য প্লাস পেনশনভোগীর জন্য, ঠিক আছে, সব মিলিয়ে, নাহলে কিন্তু এটা ঝামেলায় পড়ে যাবে সরকার। এই কারণেই দেরি হচ্ছে, ঠিক আছে। প্লাস IMF ইস্যু তো আছেই। ওদিকে তো IMF বলেছে 2 বছর পিছিয়ে দিতে, তারপরেও অর্থমন্ত্রী সাহেব বলেছেন পিছাবেন না, তারা ঠিকই গেজেট প্রকাশ করে দিবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আমরা আশাবাদী হইলাম, আমরা আশাবাদী থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ এটা আমাদেরকে খুব দ্রুতই দিয়ে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।